শহীদ ওসমান হাদিকে কিন্তু এভাবে অ্যাসাসিনেশন করার পরে একটা কিন্তু নয়া ডাইমেনশন বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হয়েছে। ১/১১ যে মূল সূতিকাগার ছিল সেই প্রথম আলো, ডেইলি স্টার গোষ্ঠী, তারা যেন এখন দেখতে পাচ্ছি যে বিএনপির ঘাড়ে তাদের সেই অতীত ভুলে গিয়ে একটা স্বার্থ হাসিল করার জন্য বিএনপির ঘাড়ে সাওয়ার হওয়ার চেষ্টা করছে। যে নাজিব ভাই যেভাবে বিএনপিকে নসিহত করলেন, আমার তো মনে হয় নাজিব ভাই বিএনপিতে যোগদান করা উচিত। ইসলামের একমাত্র প্রতিনিধি জামাতে ইসলাম না। একটা গোষ্ঠী তো আসলে মিশন নিয়ে নেমেছে, মনে হচ্ছে যেন হচ্ছে যাতে ইলেকশন না হয়। দীর্ঘদিন পর প্রায় 17 বছর, প্রায় 18 বছরের পা দিল। এই এতদিন পরে, দীর্ঘ সময় পর একটি জনপ্রিয় এবং সবচেয়ে অন্যতম বড় একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা তিনি দেশে আসছেন, এবং তিনি কোন প্রেক্ষিতে বাংলাদেশ থেকে তাকে যুক্তরাজ্যে যেতে হয়েছে এটিও সবাই জানেন। যে ১/১১ সরকারের সময়, সে সময় আপনার যে রাজনীতিবিদদের উপর যে একটা নিপীড়ন চলছিল, এবং তখনই বিশেষ করে 2007 সালের মার্চ মাসে ওনাকে গ্রেফতার করা হয়, এবং এরপর আপনার 2008-এর পরে সেপ্টেম্বরের 11 তারিখ সম্ভবত তাকে যুক্তরাজ্যে পাঠানো হয় নির্বাসনে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে। এরপর থেকে তিনি সেখানে ছিলেন, এবং আপনি জানেন যে গত এই সরকারের সময় বাদ দিয়ে তার আগে প্রায় দেড় দশক এই বাংলাদেশও বিএনপি খুব যে মানে বিচ্ছিন্নভাবে আন্দোলন করা বা একটা জনমত তৈরিটা তারা করতে পেরেছেন, কিন্তু যে সরকারটি ছিল তারা তো জনগণের উপরে, দেশবাসীর উপরে অনেকটা জোর করেই তারা দমন পীড়ন করেছে, জগদ্দল পাথরের তো মতো। সেই হিসেবে বিএনপি অনেকটা কোণঠাসা অবস্থায় ছিল। তো সেই অবস্থা থেকে বিশেষ করে গত এক যুগ ধরে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তিনি সেখানে বিভিন্ন ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে ওনার নেতাকর্মীদেরকে তিনি মোটিভেশনের মাধ্যমে তাদেরকে উজ্জীবিত করেছেন। ইভেন গণ অভ্যুত্থানের সময়ও তিনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং তার বিশেষ করে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে 2007-এর আগের যেই সরকার ছিল বিএনপির, সেই সরকারের তুলনায় সেই তারেক রহমানের সাথে এই তারেক রহমানের কিন্তু বিস্তর ফারাক। তখন তার বয়সও কম ছিল, তার অভিজ্ঞতাও কম ছিল, আর এখন কিন্তু দুটোই কিন্তু বেড়েছে। তিনি রাজনৈতিকভাবে তিনি যেমন একটি বড় রাজনৈতিক দলের অন্যতম শীর্ষ নেতা, তেমনি তার বিশাল একটা ফ্যান ফলোয়ার রয়েছে। তবে একটা গ্যাপ যেটা হতে পারে, সেটা আমার মনে হয় সেটা হচ্ছে, যেহেতু বিএনপি 15 বছর, 17 বছর, 18 বছর ক্ষমতার বাইরে, তো তরুণ প্রজন্মের মধ্যে একটা গ্যাপ থেকে যেতে পারে বলে আমার মনে হয়। তবে আমি যেটা মনে করি, তার আগমনের ফলে, প্রত্যাবাসনের ফলে এই যে গ্যাপ সেটাও অনেকখানি কেটে যাবে। বিশেষ করে তার প্রতি, তার কথাবার্তায়, ভার্চুয়াল মাধ্যমের মানুষের তার প্রতি অনেক আকর্ষণ বা একটা ইমেজ তার মধ্যে একটা মানসপটে এঁকে রেখেছে যে পরিবর্তিত তারেক রহমান নিয়ে। অতীতে যদি একটু যুক্ত করে নেই, আজিজুল বারী হেলাল কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, তাকে একটু যুক্ত করে নেব। ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন, জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী, পাবনা 1, তাকেও একটু যদি যুক্ত করে নেই। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। ব্যারিস্টার নাজিব মোমেন, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে আজকে বিশেষ করে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে এক ধরনের প্রস্তুতি বিএনপির মধ্যে আছে, সেটা সারা দেশের নেতাকর্মীরাই উজ্জীবিত হচ্ছেন। বলা হচ্ছে যে এটা রাজনীতির একটা মানে বাংলাদেশের রাজনীতির একটা মানে ভার কেন্দ্র তৈরি করতে পারে, বা একটা আলাদা একটা ডাইমেনশন তৈরি হতে পারে তারেক রহমানের দেশে ফেরার পরে। বিএনপিও সেই প্রস্তুতি নিয়ে রেখেছে, একটা ব্যাপক জনসমাগম করে তারা একটা জানানো দিতে চায়, বিশেষ করে এটাতে সেরকমটাই নেতাকর্মীদের কথাবার্তায় বোঝা যাচ্ছে। সেই জায়গা থেকে কি দেখেন? না, অবশ্যই, যেটা আপনাকে ধন্যবাদ জানাতে চাই প্রথমে আমাকে আজকে আহ্বান ইনভাইট করার জন্য। এখানে কতগুলো বিষয় আছে। তারেক রহমান যেহেতু অ্যাক্টিং চেয়ারম্যান, এখন ম্যাডাম খালেদা জিয়ার অবর্তমানে দেশনেত্রী, যিনি শুধুমাত্র বিএনপির নেত্রী ছিলেন না, তিনি দেশনেত্রী ছিলেন, এবং তার অবস্থানটা আসলে দলের ঊর্ধ্বে। তারপরে বিএনপিতে সর্বজন গ্রহণযোগ্য যে নেতৃত্ব, সেটা হলো তারেক জিয়া। তো তিনি আসছেন, এটা বিএনপি নেতাকর্মীরা ডেফিনেটলি উজ্জীবিত হবেন।
তবে এখানে কিছু কিছু বিষয় কিন্তু রয়েছে যেগুলাকে তারেক জিয়াকে অ্যাড্রেস করতে হবে বলে আমি মনে করি। প্রথমত যেটা, সেটা হলো বিএনপির যে রাজনীতিটা ছিল, আম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনীতিটা শুরু করেছিলেন বিএনপির সূচনা লগ্নে, সেটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের একটা সমন্বয়। পরবর্তীতে আমরা দেখেছি এটার কন্টিনিউশন ম্যাডাম খালেদা জিয়ার সময় হয়েছিল, আমি বলবো সেই সময় আরো ইনহ্যান্স হয়েছিল তিনি যখন 4 দলীয় জোট করেছিলেন। কিন্তু তৎপরবর্তীতে আমরা দেখছি যে বিএনপি যেন এই আগস্টের বিপ্লবের পরে কিছুটা, আপনার অভ্যুত্থানের পরে এখান থেকে মনে হচ্ছে যে কিছুটা সরে আসছে। এখানে তাদের দুইটা যেটা ছিল, একটা বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ, এর সাথে ছিল ভারতের যে আধিপত্যবাদী যে আচরণটা, এটার বিরুদ্ধে প্রো বাংলাদেশি রাজনীতি। এক্ষেত্রে একটা কিন্তু নয়া ডাইমেনশন যুক্ত হয়েছে, প্রো বাংলাদেশি রাজনীতি এবং আধিপত্যবাদ বিরোধী, ভারতের আধিপত্যবাদ বিরোধী যেই সবচেয়ে বড় আমাদের ইদানিংকালের যেই ভয়েসটা ছিল, সেটা শহীদ ওসমান হাদিকে কিন্তু এভাবে অ্যাসাসিনেশন করার পরে একটা কিন্তু নয়া ডাইমেনশন বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হয়েছে। এত বড় একটা জানাজা হলো, সারা বাংলাদেশ ব্যাপী যে সেন্টিমেন্ট, এই ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সারা বাংলাদেশে যে একটা গণজাগরণের সৃষ্টি হয়েছে, এবং তার রিয়াকশনে আমরা দেখছি যে ইন্ডিয়াতে কিন্তু বাংলাদেশের এমবেসির বিরুদ্ধে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, যেভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে ডিপ্লোম্যাটিক নর্ম ভেঙে, এরকম একটা পরিস্থিতিতে তারেক জিয়া আসবেন, তিনি বাংলাদেশের সকলের রিপ্রেজেন্ট করবেন এবং এই বিষয়গুলো একজন স্টেটসম্যান হিসাবে তিনি অ্যাড্রেস করবেন। এটা কিন্তু আমরা আশা করি, এটা তিনি আশা কিভাবে করছেন অ্যাড্রেস, আশা করছেন এটা একটা বিষয় আছে। এরপরে আরেকটা আমার ইন্টারেস্টিং, আমি এটা একটু add করতে চাই, আমাকে যদি আধা মিনিট সময় দেন। তারেক জিয়া যখন তিনি দেশ ছাড়তে বাধ্য হলেন, সে সময় যেই ওনাকে এভাবে ১/১১ ঘটার পরে অত্যাচার করা হয়েছিল, এই অত্যাচারটাকে যারা জাস্টিফাই করেছিল, খাম্বা তত্ত্ব বলেন, দুর্নীতির বরপুত্র বলেন, এইভাবে প্রোপাগান্ডা করে যারা এই অগণতান্ত্রিক একটা শক্তিকে ক্ষমতায় নিয়ে এসেছিল, তৎপরবর্তীতে আমরা দেখলাম তার পথ ধরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হলো। এই ফ্যাসিবাদী বয়ান এবং ১/১১ যে মূল সূতিকাগার ছিল, সেই প্রথম আলো, ডেইলি স্টার গোষ্ঠী, তারা যেন এখন দেখতে পাচ্ছি যে বিএনপির ঘাড়ে সেই তাদের সেই অতীত ভুলে গিয়ে একটা স্বার্থ হাসিল করার জন্য বিএনপির ঘাড়ে সাওয়ার হওয়ার চেষ্টা করছে। এটাকেও তারেক জিয়াকে অ্যাড্রেস করতে হবে। সেই সময়টা দেখেন, এই যে ফ্যাসিবাদের আমরা এত আমি সাফার, তারেক জিয়া সাফার করেছেন, তারেক জিয়ার ফ্যামিলি সাফার করেছেন, তারেক জিয়ার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাসার থেকে বের করে দেওয়া হয়েছে, সেই জীবনে একটা হাস্যকর মামলায় জেল খাটতে হয়েছে, আমাদেরকে তো ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু তিনি তো বলেছেন যে প্রতিহিংসা করতে চান না। প্রতিহিংসার বিষয়টা সেটা এটা না, প্রতিহিংসার সেটা বিষয় না, এটা না, এটা হলো ফ্যাসিবাদের মূলোৎপাটন। বাংলাদেশি রাজনীতির বিরুদ্ধে, বাংলাদেশের জি। স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করছে, গণতন্ত্রকে যারা হত্যা করেছে এবং আজিজুল বারী, যারা তৈরি করে দিয়েছে, জাস্টিফিকেশন যারা তৈরি করে দিয়েছে, আজকে আমরা গণমাধ্যমের উপরে হামলার একেবারে বিপক্ষে। কিন্তু গণমাধ্যমের উপরে যখন আগে হামলা হয়েছে, সেই শাহবাগকে কেন্দ্র করে মব তৈরি, রিয়েল মব তো সেটা ছিল, আমার দেশের উপর হামলা হয়েছে, নয়া দিগন্তের উপর হামলা হয়েছে, দিগন্ত আচ্ছা, টিভি বন্ধ সবই করতে নিশ্চয়ই হবে। অ্যাড্রেস করা প্রয়োজন, সব আঘাতই গণতন্ত্রের উপরে আঘাত। বলতে দেন, আমাকে শেষ করতে দেন। দেখেন, সেই সময় মাহফুজ আলম এখন বললেন যে আগুন এই প্রথম দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমের উপরে। ওনারা তো ব্রাহ্মণ, ওনাদের তো নিচু শ্রেণীর লোকজনের চোখে পড়ে না, আমরা তো হলো নিচু শ্রেণীর লোকজন, অন্যান্য সকল মিডিয়া হলো নিচু শ্রেণীর লোকজন। যখন আরামবাগে নয়া দিগন্তের অফিসে হামলা, গোডাউনে আগুন দেওয়া হয়েছে, তখন তো তিনি এটা দেখেননি। এখন আমি যেটা বলবো, এই ফ্যাসিবাদী মানে বয়ান তৈরি এমনকি শুধু এটাও না, 25শে মার্চ রাতে মানে পিপলস এবং ইত্তেফাক অফিসেও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেটিও কিন্তু অ্যাড্রেস করা হয়নি। টাচ করতে পারতেন না, ভেবেছিলেন আমি একটু আজিজুল বারী হেলাল, তারা কথা বলেননি, এখন তারা এটা নিয়ে কথা বলছেন। আজিজুল বারী হেলাল কাছে আমি একটা আদামিট শেষ করতে দেন। আজিজুল বারী, আপনি আবারও আপনার কাছে আসবো। আমাকে শেষ করতে দেন না, আমি একটু বিরতি আগে আমি একটু শেষ করিনি। আমি যেটা বলছি সেটা হলো যে ওনাদেরকে এটা বিচারের মুখোমুখি করা উচিত ছিল ফ্যাসিবাদের বয়ান তৈরি করার জন্য, সেটা না করার কারণে আজকে দেখা যাচ্ছে যে পরিষ্কার এটা দায় দায়িত্ব সরকারের। পরিষ্কার। আজিজুল বারী হেলাল, আমার বক্তব্য হলো যে নাজিব ভাই যেভাবে বিএনপি কে নসিহত করলেন, আমার তো মনে হয় নাজিব ভাই বিএনপিতে যোগদান করা উচিত। তাহলে রাখেন, আমার কোনো সমস্যা নাই, আমি যে কিভাবে চলতে হবে, কিভাবে রাজনীতি করতে হবে, তারেক রহমানের কি বলতে হবে,
এইসব বিষয়ে বলছেন, অনেক ধন্যবাদ। আপনারা আমরা ওয়েলকাম করছি আমাদের দলে। থ্যাংক ইউ। আপনারা এসে আপনার বক্তৃতা দেন এবং আমাদের দলকে আপনার মতো যেগুলো বয়ান দিচ্ছেন সেই বয়ানগুলো আমরা যেন চলতে পারি, এবার একটা কথা বলছেন। যাই হোক, এখন বাংলাদেশে আপনার যে একটা আনসার্টেন অবস্থা, একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিকে কখনো ওয়েলকাম করা যায় না। প্রথম আলো অফিস, ডেইলি স্টার অফিস পোড়াবেন, ছায়ানট পোড়াবেন, উদিচি পোড়াবেন, এটা কিন্তু মানুষ, আমরা কেউ কখনো ভালোভাবে মেনে নেব না। কারণ ইসলামের একমাত্র প্রতিনিধি জামাতে ইসলাম না, বিএনপি একটা আমরা কি পেয়েছি হেলাল ভাই? আপনি কি আমাদের একজন লোককে দেখাতে পারবেন যে এটা রাজীব সমর্থন ভাই, করে? আমি আপনি যখন কথা বলছেন আমি কোনো অল্টারকেট করিনি, সো প্লিজ আপনি ইনহ্যান্স ইউর হিয়ারিং ক্যাপাসিটি, আপনার ধৈর্য ধরেন এবং শোনার ক্ষমতা আল্লাহ আপনাকে বাড়াক। তা আমি যেটা বলছি যে ছায়ানট, উদিচি, ডেইলি স্টার, প্রথম আলো, এমনকি নয়া দিগন্ত, এমনকি ইসলামিক টেলিভিশন, যারা এটা করেছেন তাদের বিচার হওয়া উচিত এবং এটা অপরাধ। ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে আমরা বলেছি এটা শহীদ মৃত্যু, তারপরেও আমরা বলেছি যে বাংলাদেশের আমরা যারা অভ্যুত্থানের শক্তি, আমরা যেন আভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে না পড়ি। ইনকিলাব মঞ্চ বলেছে যে এই সমস্ত দ্বন্দ্বের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, যে তুলকালাম কাণ্ড ওসমান হাদি হত্যার পরে হয়েছে। আপনার এনসিপি বলেছে এই সমস্ত ঘটনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাহলে বিএনপি যে এটার সাথে সম্পর্কিত নেই, বিএনপিও বহুবার বলেছে। আপনারা কি কখনো বলেছেন নাজিব ভাই? বলেননি। কি আমরা বলেছি আমরা এর সাথে সম্পৃক্ত নাই, আমরা এটা আমরা দেখিনি, হয়তো আপনি বলেছেন, কিন্তু পত্রিকায় এখন আমি আমরা বিবৃতি নাজিব ভাই একটু শোনেন আগে, প্লিজ লেন্ড ইউর হিয়ার টু মি, কিছুক্ষণ কান ভাড়া দেন। এটা তো জবাব আমাকে দিতেই হবে। এখন আপনার শোনা দিন। এখন আপনার ইনকিলাব মঞ্চ, এনসিপি, তারাও বলছে এই দায়িত্বে আমরা এই তুলকালামের সাথে জড়িত না। তাহলে কারা জড়িত? আইদার আওয়ামী লীগ, পরাজিত শক্তি, অথবা অন্য কেউ, এটা বের করা উচিত। ওসমান হাদির উপরে যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার করা উচিত এবং তাদের পুলিশ একবার বলছে ভারতে গিয়েছে, একবার বলছে দেশে আছে, এটা বের করা উচিত। এবং যারা এই ভাঙচুর গুলো করলো, ডেইলি স্টার, প্রথম আলো সহ আরো যে ছায়ানট, উদিচি ভাঙচুর করলো, আমাদের বিখ্যাত সাংবাদিক নুরুল কবিরের উপরে হামলা করলো, তাদের যদি উইদাউট আনচ্যালেঞ্জ ছেড়ে দেন তাহলে কিন্তু দেশ কখনোই গণতান্ত্রিক হয়ে উঠবে না। এর বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আজিজুল বারী হেলাল, আপনাকে আমি থামিয়েছিলাম বিরতির আগে, সেখান থেকে যদি শুরু করেন। বিএনপি নেতাকর্মীদের যে উচ্ছ্বাস এবং একটা বিশাল জনসমাগম করার যে একটা প্রক্রিয়া বিভিন্ন নেতাদের কথায় আমরা দেখছি, ব্যাপারটা এরকম কিনা, আপনারা কিছু জানান দিতে চাইছেন কিনা? আপনার দীর্ঘ 17 বছর পরে আমাদের একটা গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তি, গণ অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারীদের অন্যতম একটা নেতা বিজয় বেশে বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের প্রান্তর থেকে প্রান্তরে বিভিন্ন প্রান্তরের মানুষ উৎসব মুখর পরিবেশে চলো চলো ঢাকা চলো, তারেক রহমানকে সম্বর্ধনা জানাও, এমন একটা মনোভাব নিয়ে শুধু বিএনপি না, সাধারণ মানুষও দেখেন এখন ঢাকা অভিমুখী। 25 তারিখ সকালবেলা তিনি বাংলাদেশে আসবেন। আমাদের দেশের জনগণ বিএনপির উদ্যোগে ওই যে 300 ফিট অর্থাৎ বসুন্ধরার পেছনের অংশে সেখানে বিরাট গণসম্বর্ধনা দেয়া বা তিনি সেখানে বক্তৃতা দেবেন। এবং তার এই আগমনে আপনার বাংলাদেশের রাজনীতিতে যে সমস্ত কুয়াশা ছিল, যে সমস্ত কুজ্ঝটিকা ছিল, যে সমস্ত আনসার্টেনিটি ছিল, এটা অনেক অনেক একদম কেটে যাবে। যেমন করে দেখেন যে 13ই জুন তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকের পরে নির্বাচনের একটা আপনার পরিবেশ তৈরি হয়ে গেল, সবাই নির্বাচনমুখী হয়ে গেল। এখনো যে যেটুক ছিটে ফোটা আনসার্টেনিটি মানুষ প্রকাশ করেন,
আমার দৃঢ় বিশ্বাস আপনার গণ অভ্যুত্থানের অন্যতম নেতা যখন দেশে আসবেন, তখন আপনার নির্বাচনমুখী দেশ, এখন থেকে নির্বাচনমুখী দেশ, নির্বাচনের পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ আরো বিরাজ করবে, এবং যে একটি সর্বদলীয় ঐক্য, যেটা আমরা বলেছি যে নির্বাচনের পরে আমরা একটা সর্বদলীয় সরকার গঠন করব, এবং অভ্যুত্থানের পরাজিত শক্তি তারা যে আনসার্টেনটি তৈরি করবার জন্য দেশে বিভিন্ন রকম আচ্ছা, সেই অপচেষ্টা। সর্বদলীয় সরকারের কাঠামোটা কিরকম হবে? সেখানে কি বিরোধী দল থাকবে? হ্যাঁ, এটা আপনি একটা নাইস কোশ্চেন করেছেন, আমিও এই কোশ্চেন বিএনপি কে করেছিলাম। এখন দেখেন যে আমাদের বিরোধী দলে যারা থাকবে সবাই কিন্তু সরকারে আসতে চাইবে না, এমন রাজনীতিবিদও কিন্তু আছে। আপনি যদি সবাইকে ওয়ার্কার্স পার্টি বা জাসদ ইনুর মতো রাজনৈতিক দল ভাবেন, সবাই তো সেরকম না। অনেকে সরকারে আসবে দেশ পরিচালনা করার জন্য, অনেকে আবার সরকারে আসবেন না, যেহেতু সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়ার না, জন্য। কিন্তু তারা যদি আসতে চান, সবাই যদি আসতে চান, তখন কি হবে? সবাই যদি আসতে চায় তাহলে দেখবেন অনেকগুলো দল সবাই কিন্তু আসতে চাইবে না, যারা না, অনেক মানে অনেক তখন একটা আপনাদের সিদ্ধান্ত নেওয়া হবে যে আচ্ছা, আসলে বিরোধী দল একটা তৈরি করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস যে আপনি একটা কথা বলছেন, এটা হতেও পারে আবার নাও হতে পারে, আমি যেটা বলছি সেটাও হতে পারে বা নাও হতে পারে। অর্থাৎ বিরোধী দল একটা থাকতেই হবে, এবং সেই বিরোধী দলটাকে ভাইব্রেন্ট হতে হবে। বা এমনি শেখ হাসিনা মার্কা ডোমেস্টিক বিরোধী দল হলে তো দেশের গণতন্ত্র রান করবে না। হ্যাঁ, জাতীয় এটা সরকারের vibrant। কথা সেটা তো, কিভাবে করবে? হ্যাঁ, সেটা কিভাবে করবেন? প্রশ্ন রেখেছেন জিয়াউল কবির সুমন। হেলাল ভাই, জাতীয় আমি সরকারের যেটা একটা বললাম রূপরেখা যে দিয়েছিলেন, সেটা কিভাবে হবে তাইলে? আমরা বলছি যে যারা অভ্যুত্থানের যে শক্তি, সবাইকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার। এখন ধরেন আমরা XYZ তিনটা দল যদি রাজনৈতিক সংসদে যায়, তাহলে অবশ্যই যারা যাবে না, হয়তো জেড গেল না বা এক্স গেল না, এরকম একটা কিছু হবে। যারা যাবে না তারা বিরোধী দল থাকবে। বিরোধী দল তো কাইন্ড অফ গভর্নমেন্ট, সুতরাং আপনারা আশাই অনুমান করতেই পারেন সবাই আসলে কি করবেন। সবাই আসলে আমার ধারণা যে ওইসব দলের প্রধান প্রধান নেতাগণ যখন আসবেন, তখন তাদের মধ্যেও কোনো ডিভিশন হতে পারে, সেই এরকম কিছু হতে পারে। জি, একটা মানে তখন আর কি বোঝা যাবে। এখন তো এখান থেকে আমি অনুমান করি যে সবাই সরকারে আসতে চাইবে না, আমি অনুমান করি এটা। জি। আমি একটু অ্যাডভোকেট নাজমুস সাকিব আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি এনসিপি নেতা, এনসিপি যুগ্ম সদস্য সচিব এবং সম্ভবত ন্যাশনাল অ্যালায়েন্স, মানে লয়ার্স অ্যালায়েন্স বোধহয় এনসিপির, সেটার তিনি নেতা। অ্যাডভোকেট নাজমুস সাকিব, যদি একটু এই প্রসঙ্গে একটু বলেন যে বিএনপি যেভাবে চাইছে, সেরকম সব শক্তি যখন গণঅভ্যুত্থানের সব শক্তিকে একটা প্ল্যাটফর্মে নিয়ে তারা সরকারে যদি তারা আসতে চান, তাহলে সেখানে স্বাগত জানানো হবে। মানে এটা মানে গণতন্ত্র বা এটা বাস্তবধর্মী কিনা? এটা তো আসলে আরো পরের বিষয়। এখন এই মুহূর্তে এটা নিয়ে মন্তব্য করা খুব কঠিন কাজ। আমাদের এই মুহূর্তে বেশি জরুরি হচ্ছে সামনের দিনে ইলেকশন আদৌ কতটুকু পরিবেশ আছে কি নাই, সেটা আমাদের দেখার বিষয়। বর্তমানে যেভাবে করে আগাচ্ছে, একটা গোষ্ঠী তো আসলে মিশন নিয়েই নেমেছে, মনে হচ্ছে যেন যাতে ইলেকশন না হয়। তো সামনের দিনে আমরা যতটুকু শুনছি বা জানতে পারছি, তারেক জিয়া সাহেব আসছেন দেশে, আশা করি কিছুটা যে ঘনঘটা আছে সেটা কাটবে। আর ওনাদের যে সর্বদলীয় সরকারের প্রস্তাব, এছাড়া আসলে তো ওনারা রানও করতে পারবেন না। ব্যাপারটা যে ওনারা ইচ্ছে করে বা ওনাদের পক্ষে সর্বদলীয় সরকার ছাড়া বাংলাদেশের বর্তমান যে অবস্থা, যেভাবে দেশ চলছে বা বিপ্লব পরবর্তী, গণবিপ্লব পরবর্তী যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখানে সবাই মিলেমিশে সরকার না চালালে কারো একার পক্ষে সরকার চালানো সম্ভব নয়। মানে এটা কি আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছেন? শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাই বলছি না, সব ধরনের পরিস্থিতি মিলিয়ে বলছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, বহিঃশক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান, কিংবা আমাদের দেশে অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, সব মিলিয়ে বলছি।